অনলাইন মার্কেটপ্লেসে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা হয় ক্রেতাদের। পণ্য বিক্রির নামে নেওয়া হতো অগ্রিম টাকা। চক্রের ৩ সদস্য গ্রেফতার। শিল্প কারখানার রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে ময়মনসিংহের নদী খালের পানি। হুমকির মুখে জীববৈচিত্র্য। ইটিপি বাধ্যতামূলক হলেও মানছে না কেউই। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। যে কারাগারে বসে মুক্তি প্রহর গুনেছেন খোদ মন্ত্রী, এখন সেখানে বসে বিশ্বজয় স্বপ্ন দেখছেন হাজারো তরুণ তরুণী। নাটোরের সিংড়ার পরিত্যক্ত জায়গায় গড়ে উঠছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, যাকে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তিমুখী কর্মসংস্থানের নিশ্চিত ঠিকানা। সেন্টারে একজন রাজমিস্ত্রি হয়ে উঠছেন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার। অ্যামাজন, ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের স্টোর ম্যানেজমেন্ট হচ্ছে তাদের হাতেই। শরীফ রুবেলের ছবিতে শুভ খানের রিপোর্ট। চলনবিলের জনপদ নাটোরের সিংড়ার শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। সুসজ্জিত এ ভবনে উচ্চগতির ইন্টারনেটের সহায়তায় কয়েকশো তরুণ তরুণীকে দেয়া হচ্ছে প্রযুক্তি প্রশিক্ষণ। দিন বদলের স্বপ্নে বিভোর এসব তরুণ তরুণীর কেউ শিখছে গ্রাফিক্স ডিজাইন, বিনামূল্যে ভাষাগত দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন কেউ কেউ। অথচ এক দশক আগেও এই সেন্টার নিয়ে দুঃসহ স্মৃতিচারণ করলেন প্রযুক্তি প্রতিমন্ত্রী। জেলখানার যে কয়েদি এবং হাজুদিদের থাকার জায়গা, ওখানে দুর্ভাগ্যক্রমে আমিও 7 দিন ছিলাম ওই জেলখানায়। তো ওই জেলখানাতে এখন আমরা তরুণ তরুণীদেরকে আইটি প্রশিক্ষণ দেই। মাদকের আখড়ার বদনাম ঘুচিয়ে রাজশাহীর পদ্মাপাড়ের এই ট্রেনিং সেন্টার প্রতিদিনই জন্ম দিচ্ছে ডিজিটাল রূপান্তরের নিত্য নতুন গল্প। একসময় রাজমিস্ত্রির কাজ করা ইব্রাহিমের হাতেই এখন তৈরি হচ্ছে অ্যামাজন, আলিবাবার মতো প্রতিষ্ঠানের পণ্যের 3D লোগো। আমার চাকরি নাও থাকে, আমি যদি এই চাকরির সাথে জড়িত নাও থাকি, আমি একাই মান্থলি 20,000 টাকা ইনকাম করতে পারি। গার্মেন্টস শ্রমিক রূপচান আলী তো 20 জনের টিমের দলনেতায়। প্রথমে গার্মেন্টসে কাজ করতাম, খুব কষ্ট করেছি এক সময়, তবে এখন আর ওই চাকরির আশা করি না। ডিজাইনার হয়েছি এবং টিম চালাচ্ছি। দক্ষ এসব হাতেই স্টোর ম্যানেজমেন্টের মতো স্পর্শকাতর দায়িত্ব দিয়েছে অ্যামাজন, ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। এখন যে অনেক বড় বড় ওয়্যার হাউস, সেটা আসলে কন্ট্রোল করা মুশকিল, কিন্তু আমি যখন এআই ইমপ্লিমেন্ট করব সেটা কিন্তু অনেক সহজ হবে। এবং সেই এআইটা যাত্রা আমরা মনে হচ্ছে রাজশাহী হাইটেক পার্ক থেকেই যাত্রাটা শুরু হবে। স্বপ্নবাজ এই তরুণদের পৃষ্ঠপোষকতা দিতেই 2016 সালে দেশের প্রত্যন্ত এলাকায় শুরু হয় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ। বর্তমানে 8টি সেন্টার থেকে প্রশিক্ষণ পেয়েছে প্রায় 5,000 তরুণ তরুণী। কর্মসংস্থান হয়েছে 1,000-এরও বেশি মানুষের। আগামী 25 সালের মধ্যে আমরা বাংলাদেশের 64টা জেলায় আমরা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার আমরা নির্মাণ কাজ, স্থাপনের কাজ শেষ করব। এসব সেন্টার থেকে 2041 সাল নাগাদ প্রশিক্ষণ পাবেন অন্তত 10 লাখ তরুণ তরুণী। কর্মসংস্থান হবে 5 লাখ। রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার থেকে শুভ খান, সময় সংবাদ। প্রায় 20 মাস পর করোনার মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। তবে নতুন শনাক্ত হয়েছেন 178 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2019 সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে কোভিড-19 ভাইরাস। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম 3 জনের করোনা শনাক্ত হয়। এর 10 দিন পর একজনের প্রাণহানির মধ্য দিয়ে মৃত্যুর মিছিলে পা রাখে বাংলাদেশ। এরপর শনাক্তের পাশাপাশি বাড়তে থাকে মৃত্যু। চলতি বছরের শুরুর দিকে করোনা তেজ কিছুটা কমলেও আবারও পরিস্থিতি নাগালের বাইরে যায়। প্রতিদিন হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি কোভিড কেড়ে নেয় অসংখ্য প্রাণ। শুরু হয় হাসপাতালে শয্যা সংকট। বিধিনিষেধে হাহাকার বাড়ে অসহায় মানুষের। 2021 সালের 10 আগস্ট একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু দেখে বাংলাদেশ। পরের মাসে একদিনে রেকর্ড প্রায় 12,000 মানুষের করোনা শনাক্ত হয়। তবে ভ্যাকসিনেশন কার্যক্রম, সরকারের নানা পদক্ষেপ আর জনসচেতনতায় ধীরে ধীরে নিয়ন্ত্রণের পথে হাঁটে বাংলাদেশ।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি জানায় মৃত্যুহীন দিনের খবর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ২৭,৯৪৬ জনের। এখন পর্যন্ত শনাক্ত ১৫,৭৩,৮৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫,৩৮,০০৬ জন। বিশেষজ্ঞরা বলছেন, খুব বেশি আত্মতুষ্টিতে না ভুগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানতেই হবে। শূন্য হয়ে যাওয়াতে আমাদের একদম সব ছেড়ে দিয়ে বেরিয়ে যাব, এটা আর আসবে না, এরকম মনে করার কোনো কারণ নেই। এই ভাইরাসটা আবার আসতে পারে, তাহলে আমাদেরকে এমন ভাবে চলতে হবে, সব স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১.১৮% আর মৃত্যু ১.৭৮%। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জানুয়ারির মধ্যে দেশে আরও ৬ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার বিকেলে মানিকগঞ্জে জেলা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। যাদের দেওয়ার কথা ছিল আগে তারা প্রায় পেয়ে গেছে। আমরা ৯ কোটি ভ্যাকসিন, ৯ কোটি ডোজ ভ্যাকসিন আমরা দিয়ে ফেলেছি। আগামী ২ মাসের মধ্যে আরো প্রায় ৬ কোটির মতো আশা করি আমরা ভ্যাকসিন আরো দিতে পারবো। অর্থাৎ ১৫ কোটি ভ্যাকসিন জানুয়ারির মধ্যে দেওয়া হবে। শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আইটি এনেবল সার্ভিসেস, ডিজিটাল যেটা বললাম, এই অনুকূল পরিবেশ একটা তৈরি হয়েছে। এটা নিয়ে তোমাদেরকে কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে হবে, প্রযুক্তিটা তোমাদের ব্যবহার করতে হবে। যত ভালো বিদ্যুৎ দিতে পারবো তোমরা কিন্তু তত বেশি টেকনোলজি ব্যবহার করতে পারবে। যত বেশি টেকনোলজি আমরা ব্যবহার করতে পারবো আমাদের মধ্যে ইন্টেলিজেন্স তত বেশি তৈরি হবে। তথ্য প্রযুক্তির যে সুবিধা, সেই সুবিধাটা তোমরা অবশ্যই গ্রহণ করবে। ইন্টারনেটের সুবিধা সব কিছু গ্রহণ করবে, মোবাইলের সুবিধা গ্রহণ করবে। পড়ালেখা করা যায় মোবাইলের মাধ্যমে, সব কিছু করা যায়, কিন্তু তথ্য প্রযুক্তির যে খারাপ দিকগুলো সেগুলো বর্জন করবে। যেই কথাটা গার্জেনদের উদ্দেশ্য করে বলবো, ছাত্র শিক্ষকদের উদ্দেশ্য করে বলবো, অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার সন্তান রাত্রে দরজা বন্ধ করে ইন্টারনেটের কিভাবে ব্যবহার করে, মোবাইলের কিভাবে ব্যবহারটা করছে। বছরের পর বছর শিল্প কারখানার রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলার বিভিন্ন নদী খালের পানি। এতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, মারা যাচ্ছে নদীর মাছ। পরিবেশ অধিদপ্তর কার্যকর পদক্ষেপ না নেয় কলকারখানাগুলো লাগামহীনভাবে নদী খাল দূষণ করছে বলে অভিযোগ পরিবেশবাদী সংগঠন ও জনপ্রতিনিধিদের। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। ময়মনসিংহ গাজীপুরের উপর দিয়ে বয়ে চলা এক সময়ের স্বচ্ছ টলমলে ক্ষীর নদী কালের বিবর্তনে অপরিকল্পিত শিল্পায়নের ফলে এক সময়ের ভালুকার আশীর্বাদ এই নদী পরিণত হয়েছে বিষাদের রূপে। কয়েকশো কারখানার অপরিশোধিত তরল বর্জ্য নদীর পানিকে করেছে বিষাক্ত। এই এলাকায় যখন এই ইন্ডাস্ট্রিজগুলি শুরু হইলো তখন এই পানি নোংরা হইতে শুরু করলো। আর মাছ তো দূরে কথা, একটা পোকাও থাকতে পারে না। একদিন যদি হাত দিয়ে পানি দেয় 2-3 দিন গন্ধ করে পানি। মনে করেন আমাদের ফসল আদির মধ্যে দিলে নষ্ট হয়ে যায়। আগে তো গোসল করুন গেছে, এরন গেছে, মানে দুর্গন্ধ লাগে, পানি লাগে, এরন তিগুন জানা। প্রতিটি কারখানায় বর্জ্য পরিশোধনে ইটিপি স্থাপন বাধ্যতামূলক থাকলেও অনেক কারখানাই খরচ বাঁচাতে অপরিশোধিত বর্জ্য ফেলছে খাল নদীতে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, মাছ ও নদীর বৈচিত্র্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন কলকারখানার রাসায়নিক বর্জ্যে এভাবে নষ্ট হচ্ছে নদী ও খালের পানি। আর এতে কার্যকর কোনো ভূমিকা না থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে। যতক্ষণ পর্যন্ত দূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় তার ক্ষমতা প্রয়োগ না করবে, তার আইনি ক্ষমতা প্রয়োগ না করবে, ততক্ষণ পর্যন্ত জনস্বার্থটা রক্ষিত হবে না। টাকা দিয়ে তাকে কিনতে পারবে না, এমন একজন অফিসার দরকার। তাহলে বালুকার যে পরিবেশের বিপর্যয় ঘটছে সেটাও উত্তরণ করা সম্ভব বলে আমি মনে করি আর কি। জনবলের ঘাটতি ও আইন সংস্কারের প্রয়োজনীয়তার দোহাই দিয়ে পরিবেশ দূষণ প্রতিরোধে অপারগতার কথা স্বীকার করলেন কর্মকর্তা। আর আইন লঙ্ঘনের ছাড় না দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। স্যাংশন ফোর্স যে সেই পোস্টে কম আছে, এটা দ্বিগুণ করলেও মনে হয় হবে না আর কি। এখন কাজে তো বেড়ে গেছে আসলে। আর ভেহিক্যাল সমস্যাটা আমাদের আছে, যে প্রতিষ্ঠান যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আমাদের যে আইন আছে সেই আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করব।
পরিবেশ দূষণের অভিযোগে গত ১ মাসে ময়মনসিংহ বিভাগে ৫টি প্রতিষ্ঠানকে ৬৮,১১,০০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। ছাদের পলেস্তারা খুলে পড়েছে, সে সাথে দেখা দিয়েছে ভবনে বড় বড় ফাটল। ৭ বছর আগে পরিত্যক্ত ঘোষণার পরও নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনালের ঝুঁকিপূর্ণ ভবনের নিচেই চলছে কার্যক্রম। যে কোনো সময় ভবন ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প ব্যবস্থা না থাকায় বিপদ জেনেও ঝুঁকি নিয়ে নরবড় ভবনের নিচে কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। এ যেন মৃত্যু ফাঁদ। সিমেন্টের পলেস্তারা খুলে পড়ায় ছাদ রক্ষার মূল কাঠামোর রডগুলো অনেকটাই ফাঁকা, আবার অনেক জায়গায় ভারসাম্য ধরে রাখতে না পারায় খুলে পড়েছে রড ও সিমেন্ট। পুরো ভবনের প্রায় ৮০% এমন ভয়াবহ চিত্র নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনালের। জেলার ১১টি উপজেলার আন্তঃযোগাযোগের জন্য শহরের বালুডাঙ্গা এলাকায় ১৯৮৫ সালে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। দ্বিতল কাঠামোতে গড়ে তোলা এই ভবনের নিচে টিকিট কাউন্টার, খাবার সহ বেশ কিছু দোকানপাট রয়েছে। ৩ দশক আগে নির্মাণ করা জেলার এই বাস টার্মিনালের মূল ভবনে বড় বড় ফাটল দেখা দেওয়ায় ৭ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। পরিত্যক্ত এই ভবনে ঝুঁকি আর আতঙ্ক নিয়ে নিত্য কাজ করার কথা বলছে পরিবহন সংশ্লিষ্টরা। এখানে আমরা কাজ কাম করি, খুব সমস্যা। ভবনের এটা সম্পূর্ণ খোলা যাচ্ছে, রড বার হয়ে যাচ্ছে, যাত্রী থাকার খুবই কষ্ট। এই টার্মিনাল কখন যে ঢুকে পড়ে যাবে আমরা কেউই জানি না। বর্ষা লাগলে এখানে খুব কাদা, টার্মিনাল অচল, এখানে প্যাসেঞ্জার আসতে পারে না। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এই ভবন দ্রুত ভেঙে আধুনিক বাস টার্মিনাল গড়ে তোলার দাবি পরিবহন নেতাদের। আর পৌর মেয়র বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন সরাতে তাগিদ দেওয়া হলেও কাজ হচ্ছে না। জায়গা আরো বরাদ্দ নিতে হবে। গাড়ির সংখ্যা বাড়ছে, যাত্রীর সংখ্যা বাড়ছে। আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে যোগাযোগ করি টার্মিনাল সংস্কারের জন্য। আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী ৬ মাসের মধ্যেই আমি এটার একটা ব্যবস্থা আমি করতে পারবো। জেলা মোটর মালিক সমিতি জানায়, এই টার্মিনাল থেকে প্রতিদিন আন্তঃজেলা সহ দূরপাল্লার ৪০০-র বেশি বাস চলাচল করে থাকে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি পরিবর্তন করে শিক্ষার্থীদের কাজের উপযোগী শিক্ষা দেওয়া হবে। রংপুর পুলিশ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সিংহভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়ে। কাজেই তাদেরকে কি করে আমরা অনেক বেশি কর্ম উপযোগী শিক্ষা সেটি কি করে দিয়ে তাদেরকে কর্মজীবনে প্রবেশের জন্য অনেক বেশি তৈরি করে দিতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ভোরের সময় আরও থাকছে, কাবাঘরের প্রধান ক্যালিওগ্রাফার মুখতার আলম শিকদারের সাফল্যে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী। প্রথম বাংলাদেশি হিসেবে পেয়েছেন সৌদি আরবের নাগরিকত্ব। সীমান্তে আর কোনো বাংলাদেশিকে হত্যা করা হবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন অঙ্গীকার করেছে ভারতের সরকার। সকালে গোপালগঞ্জে টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। ভারত ও বাংলাদেশ সরকার উভয়ই সীমান্ত হত্যা বন্ধে সম্মত হয়েছে বলেও জানান তিনি। সব বিশ্ব নেতা চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তার সঙ্গে সিলেট মহানগর ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনি মহান আরশের মালিক, আপনি চিরঞ্জীবী। ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আলাপ করেছেন, সরকারিভাবে আলাপ করেছেন এবং তারা অঙ্গীকার করেছেন যে বর্ডারে একটি লোকও মারা যাবে না। সব দেশ এক বাক্যে স্বীকার করেছে যে রোহিঙ্গাগুলো যেন তাদের দেশে ফেরত যায়। কনসেনসাস আপনার রেজলিউশন আমাদের পাশ হয়েছে। এটা এর ফলে আমরা বিশ্বাস করি যে মায়ানমারের উপর আরও চাপ পড়বে। প্রতিভা আর দক্ষতার জন্য প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি আরবে নাগরিকত্ব পেলেন চট্টগ্রামের মুখতার আলম শিকদার। ২০ বছর ধরে কাবাঘরের প্রধান ক্যালিওগ্রাফার তিনি। সৌদি বাদশার নির্দেশনায় বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণার পর পেলেন এ সম্মান। দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় এমন সম্মাননায় আনন্দের জোয়ার বইছে গ্রামের বাড়ি লোহাগড়ায়। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
পবিত্র কাবাঘরের গিলাফ তৈরির কারখানার প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মোক্তার আলম শিকদার। সৌদি আরব ছাড়িয়ে আন্তর্জাতিক ফোরামে প্রদর্শিত হয়েছে তার ক্যালিগ্রাফি। পেয়েছেন আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভীষণ 2030-এর অংশ হিসাবে মেধাবী ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন বিদেশিদের নাগরিকত্বের ঘোষণা দেন সৌদি সরকার। দক্ষতার স্বীকৃতির জন্য প্রথম বাংলাদেশি হিসেবে মোক্তারি পেলেন দেশটির নাগরিকত্বের বিরল সম্মাননা। 14 নভেম্বর তাকে সংবর্ধনা দেন মক্কার গ্র্যান্ড ইমাম। আমাকে সৌদি সিটিজেনশিপ দেওয়া গেছে, সো সেটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং এই সৌদি আরবের বাদশাহ এবং ওর ছেলে প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ওদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি। সৌদি আরব থেকে মোক্তারের সাথে ভার্চুয়ালি কথা হয় নাগরিকত্বের নানা বিষয় নিয়ে। তিনি জানান সফলতার পেছনের গল্প। আমি ক্যালিগ্রাফি লাইনেতে অনেক কিছু করছি। প্রথম হলো যে অনেক কোর্স করছি। 1967 সালে বাবার চাকরির সূত্রে সৌদি আরবে পাড়ি জমান মোক্তার। পরে 40 বছর ধরে কাজ করছেন ক্যালিগ্রাফি নিয়ে। দেশের সম্মান উজ্জ্বল করা মোক্তারের এমন অর্জনে আনন্দের জোয়ার বইছে গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার আদুনগরে। আমাদের বাংলাদেশি নাগরিক হিসেবে এখন আমাদের গর্বে আমাদের সম্মানটা অনেক বাড়িয়ে দিয়েছেন উনি। মহান আল্লাহর দয়ায় উনি সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। মসজিদুল হারাম পরিচালিত প্রতিষ্ঠানেও শেখানো হয় মোক্তারের ক্যালিগ্রাফি। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পিএইচডি করছেন তিনি। মোক্তারের নেতৃত্বে একটি স্বতন্ত্র আরবি ক্যালিগ্রাফি একাডেমি প্রতিষ্ঠার আদেশও দিয়েছে সৌদি সরকার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ে পাইকারি বাজারে সরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম। সবজি বাজারে খবর জানাতে ঠাকুরগাঁও সমবায় মার্কেটে পাইকারি বাজারে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছে তার কাছে। বকুল। ধন্যবাদ কাজল। এই উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে আমরা যেটি লক্ষ্য করছি যে প্রত্যেকটি পাইকারি হাট বাজারে কিন্তু প্রচুর পরিমাণ এখন শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর সরবরাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে কি ধরনের বেচা কিনা হচ্ছে। তারা বলছেন যে আগে 2 সপ্তাহ আগে যেভাবে বেচা কেনা হতো তার চেয়ে 5 থেকে 10 লাখ টাকা বেড়ে কিন্তু এখন বেচা কিনা হচ্ছে। তো এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি তা হচ্ছে গেল 2 সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা কেজি দরে প্রত্যেকটি সবজির দাম কমলেও বাজার কিন্তু এখনও চড়াভাবেই বিক্রি হচ্ছে। বাজারে প্রত্যেকটি সবজির যে কেজি দরে বিক্রি হচ্ছে তা কিন্তু চড়া আমরা লক্ষ্য করছি। আমরা যদি আজকের প্রকারভেদে সবজির দামগুলো আপনাদেরকে একটু জানাই তাহলে আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, করলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, সিম বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, গাজর বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কায়তা প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 টাকা কেজি দরে, আর লাউ প্রতি পেজে বিক্রি হচ্ছে 15 টাকা। প্রত্যেকটি লাউয়ের দাম এভাবেই বিক্রি হচ্ছে। তবে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে এই যে হাট পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে প্রচুর পরিমাণে কিন্তু এই শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে এই সবজিগুলো যখন ব্যবসায়ীদের হাতে যাচ্ছে, খুচরা বাজারে বিক্রি হচ্ছে তা কিন্তু আরও অনেক বেশি দরে। এখান থেকে আমরা তারতম্য যেটা লক্ষ্য করেছি যে পাইকারি বাজারে যদিও দেখা যাচ্ছে 15 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে গিয়ে। এতে করে ভোক্তারা যারা আছে তারা কিন্তু বলছেন আমাদেরকে যে হিমশিম খাচ্ছেন তারা এই সবজি ক্রয়ের ক্ষেত্রে। তবে ঠাকুরগাঁয়ের যে প্রান্তিক কৃষকরা রয়েছেন তারা কিন্তু বর্তমান যে বাজার দর রয়েছে, যে সবজির দাম পাচ্ছে তা কিন্তু পেয়ে তারা অনেকটাই খুশি
বলছেন আমাদেরকে। এই অবস্থাতে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরাও বলছেন যে এই যে পাইকারি বাজার, এই পাইকারি বাজারে যেই সকল সবজি এখানে সরবরাহ হয় সেই সবজিগুলো কিন্তু তারা প্রতিদিন এই স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে তারা জেলার বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। এরপরে কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই সবজিগুলো নিয়ে যায় এই পাইকাররা। তবে আমরা যেই বিষয়টি আরও লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এখানকার যে সবজি সেই সবজিগুলো একদম বিষমুক্ত এবং টাটকা বলে দাবি করছেন এখানকার কৃষকরা। আর সেই কারণে সবজির যে শীতকালীন সবজি সেই সবজির চাহিদাও কিন্তু প্রচুর থাকছে। তো আমরা বলতে পারি সব মিলিয়ে যে গত 2 সপ্তাহে যেই বাজার ছিল তা কিন্তু 5 থেকে 10 টাকা কেজি দরে কমলেও এখন কিন্তু তারপরেও সবজির যে দাম তা কিন্তু চড়া বাজার এই পাইকারি বাজারে রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ঠাকুরগাঁও সবজি বাজার থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। পোশাক শিল্পে কাঁচামালের দাম যে হারে বেড়েছে সেই তুলনায় বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়েনি বলে জানিয়েছে বিজিএমইএ। সম্প্রতি COP26 সম্মেলন ও বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা ব্র্যান্ড সহ পোশাক খাত সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের সাথে বৈঠক শেষে দেশে ফিরে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি। 2030 সালের মধ্যে বিজিএমইএ পোশাক খাতে কার্বন নিঃসরণ 30% কমানোর উদ্যোগ নিয়েছে বলেও জানানো হয়। বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থা ঝুঁকিপূর্ণ হলেও কম কার্বন উৎপাদনকারী দেশ বাংলাদেশ। এরপরও 2030 সালের মধ্যে পোশাক খাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ 30% কমিয়ে আনতে UNFCCC এর ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশনে স্বাক্ষর করেছে বিজিএমইএ। স্কটল্যান্ডে গ্লাসগো সম্মেলন শেষে দেশে ফিরে শনিবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরে সংগঠনটি। 2030 সালের মধ্যে পোশাক খাত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ 30% কমাতে ক্লাইমেট অ্যাকশন স্বাক্ষর করেছে। এছাড়াও জার্মান সরকারের গ্রিন বাটন উদ্যোগে আমরা সম্পৃক্ত হয়েছি। কম খরচে গ্রিন অর্থায়নে গুড ফ্যাশন ফান্ড ও বিজিএমইএ কীভাবে একসাথে কাজ করতে পারে তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। গুড ফ্যাশন ফান্ড গ্রিন টেকনোলজিতে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশের উদ্যোক্তাদেরকে সহজ শর্তে অর্থায়নের সুযোগ প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনের পাশাপাশি দেশের পোশাক শিল্পের বিষয়ে ইউরোপের 3টি দেশে সফর করে বিজিএমইএ প্রতিনিধি দল। এ সময় বিভিন্ন দেশের ক্রেতা ও সংগঠনের সাথে বৈঠকে পোশাক খাতের অগ্রগতির জন্য আলোচনা করে সংগঠনটি। এতে গার্মেন্টস খাতে কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদেরও মূল্য বাড়ানোর বিষয়ে কথা হয়েছে বলে জানায় সংগঠনটি। অ্যাকচুয়ালি আমাদের র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে যে সেই পরিমাণটা পুরো এখনো পাচ্ছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি প্রাইস বাড়ানোর এবং আমরা সে বাড়তি প্রাইস কিছুটা করে হলেও পাচ্ছি, বাট আমাদের চেষ্টা থাকছে আরও প্রাইসটাকে বাড়ানোর জন্য। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পোশাক খাতে উৎপাদন ব্যয় 4 থেকে 5% বেড়ে যাওয়াকে আশঙ্কাজনক বলে মনে করছেন বিজিএমইএর নেতারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মুন্সিগঞ্জে প্রতিদিনই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কবুতর। এবার রেসে অংশ নেবে জারাস উইংস প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক কবুতর। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। কবুতরকে প্রশিক্ষিত করতে চলছে প্রশিক্ষকের ব্যস্ততা। আগামী 24 ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় কবুতরের জাতীয় রেসে অংশগ্রহণ করবে এখানকার কবুতর। প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে 8000-এরও বেশি কবুতরের সঙ্গে পাল্লা দেবে ইদ্রাকপুরের জারাস উইং। প্রস্তুতি হিসেবে 2 বেলা বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। পরিচর্যারও কমতি নেই। 24 ডিসেম্বর চিটাগাং থেকে 4টি ক্লাব একসাথে কবুতর ছাড়বে এবং যার যার কবুতর তার বাসায় ফেরত আসবে, সেই উদ্দেশ্যেই সকালবেলা ট্রেনিং দেওয়া হচ্ছে। জন্মের পর থেকে প্রতিটি কবুতরের ভিন্ন আইডি রেসিং রিং পরানো হয় বাম পায়ে। অবস্থান ও গতি নির্ধারণে আরেক পায়ে লাগানো হয় ইলেকট্রিক চিপস। 5টি ঘরে রয়েছে বিশ্ববিখ্যাত কোপম্যান, লিউ হেরেমান, মিউ লেমান্স ও জস্থন ব্লাডের কবুতর। 1 ঘন্টা 36 মিনিট 37 সেকেন্ডে ফেনী রেস আমাদের বাসায় চলে আসছিল, সপ্তম হয়েছিল। আপাতত আমরা কবুতর নিয়ে আশাবাদী যে আমরা রেসে কিছু করতে পারবো। এই সৃজনশীল কর্মকাণ্ড এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস
স্থানীয় প্রশাসনের। আর যদি কোনো ধরনের প্রশাসনিক বা লজিস্টিক সাপোর্ট লাগে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি অবশ্যই সরবরাহ করব। চট্টগ্রামের মিরেরসরাই থেকে শুরু হওয়া জাতীয় প্রতিযোগিতায় মুন্সিগঞ্জের এই প্রতিষ্ঠানটি 2019 সালে 7ম স্থান অধিকার করে। এখানকার 150টি কবুতরের 57টিকে জাতীয় রেসে অংশগ্রহণ করানোর জন্য প্রস্তুতি চলছে এখন। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মাছের প্রাকৃতিক প্রজনন ও আহরণ কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমান। শনিবার দুপুরে ভৈরব আশুগঞ্জের মধ্যবর্তী মেঘনা নদীতে মিঠা পানি মাছের প্রাকৃতিক প্রজনন ও আহরণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মৎস্য চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। মৎস্য খাতে বিনিয়োগ করলে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা। রাষ্ট্রদূত ব্রুনাইয়ের মাছের উৎপাদন বাড়াতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। Bangladeshi companies perhaps may want to invest in Brunei, big investment for fishery, then surely your people will come there and help us to manage our fishery sector. You know, we are interested in technology, new technology in fish production. নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিনামূল্যে 2000 হত দরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল সকালে উপজেলার বারদির গোয়ালপাড়া হাই স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে ভূঁইয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ইসলাম লিপি। এ সময় অসহায় রোগীদের বিনামূল্যে চোখের লেন্স স্থাপন সহ চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সময় গরিব ও দুস্থ রোগীদের পাশে চিকিৎসা সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গাজীপুরে দিনব্যাপী দুধ ও মাংস উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার খতিব খামার বাড়িতে জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন 1500 খামারি। পেশাকে আরও এগিয়ে নিতে সংগঠনের সভাপতি আকরাম হোসেন খামারিদের স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানান। স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের উপস্থিতিতে তাদের প্রশিক্ষণ দেন ভেটেরিনারি সার্জন ডাক্তার মিজানুর রহমান ও ডাক্তার শিহাব মিয়া। ভারত থেকে আমদানি বাড়ায় হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সেখানকার স্থানীয় আড়তগুলোতে বেড়েছে পণ্যের সরবরাহ। এতে হিলি স্থলবন্দরে আসতে শুরু করেছে পেঁয়াজ বোঝাই ট্রাক। ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধিতে বন্দরে কমতে শুরু করেছে এসব দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দর কমেছে 6 থেকে 60 টাকা। এদিকে কাঁচা পণ্য দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। নাটোরে গত বছর রসুনের ভালো দাম না পাওয়ায় এবার কৃষি বিভাগ দেশের 26 ভাগ রসুন নাটোর জেলা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, কিন্তু এটা নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে অনীহা। এই মুহূর্তে নাটোর সদর তেবাড়িয়া হাটে রয়েছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। ধন্যবাদ কাজল। বিষয়টি বলছিলেন যে গত মৌসুমে সারা বাংলাদেশের যে 27 ভাগ রসুন নাটোরের কৃষকরা উৎপাদন করেছিলেন এবং এটি নাটোরের সর্বোচ্চ উৎপাদন, যেটি সাদা সোনা হিসাবে পরিচিত। নাটোরের কৃষকদের কাছে এই রসুন কিন্তু এখন গোলার কাটা হিসাবে দাঁড়িয়েছে বলে কৃষকরা যেটি জানিয়েছেন। বিশেষ করে বিঘা প্রতি বা 10 থেকে 15,000 টাকা লোকসান গুনায় কৃষকরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে আমন ধান ওঠার পর কৃষকরা বিনা হালে সেই নাটোরের কৃষকরা কিন্তু রসুন উৎপাদন করে থাকেন। গত মৌসুমে সারা দেশে 95,790 হেক্টর জমিতে 8,18,873 মেট্রিক টন রসুন উৎপাদন হয়। এর মধ্যে 25,130 হেক্টর জমিতে 2,18,000
380 মেট্রিক টন রসুন উৎপাদন করেন নাটোরের কৃষকরা। এটি সারা দেশের মোট 27 ভাগ রসুন এবং গত বছরের রসুন উৎপাদনের প্রেক্ষিতে কিন্তু এবার চলতি বছর কৃষি বিভাগ সারা বাংলাদেশের 26 ভাগ রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি বছর সারা দেশে 95 হেক্টর জমিতে 8,19,000 মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে নাটোর জেলায় 25,200 হেক্টর জমিতে 2,17,517 মেট্রিক টন রসুন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে আমন মৌসুমের প্রায় 20 থেকে 25 দিন পার হলেও রসুন চাষের আগ্রহ কিন্তু কমে এসেছে নাটোরের কৃষকদের মাঝে, যেটি আমরা জানতে পেরেছি। স্থানীয় কৃষি বিভাগ যেটি বলেছে, গতকাল পর্যন্ত নাটোর জেলা প্রায় 500 মেট্রিক টন 500 হেক্টর জমিতে রসুন আবাদ করা হয়েছে। তবে একটি বিষয় যেটি কৃষকদের সঙ্গে কথা বলে জানিয়েছে, তারা কৃষকরা যেটি বলছে, এবার কিন্তু রসুন উৎপাদনের আগ্রহ তারা কিন্তু হারিয়ে ফেলেছে। বিশেষ করে বিঘা প্রতি 40,000 টাকা খরচ করে গত মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ার কারণে রসুনের উৎপাদন কম হয়। এছাড়া যে বিষয়টি কৃষকরা বলছেন, প্রতি বিঘায় 20 থেকে 25 মণ রসুন উৎপাদন হয়েছে আর খরচ হয়েছে 40,000 টাকা। এর প্রেক্ষিতে কৃষকরা যেটি বলছে, বর্তমান যে বাজার 700 থেকে 1,000 টাকার মধ্যে প্রতি মণ রসুন বিক্রি হচ্ছে। কৃষকরা যেটি বলছেন, এতে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বিঘা প্রতি তাদের লোকসান হয়েছে। কৃষকরা যেটি বলছেন যে এবছর চলতি বছর শুধুমাত্র নাটোর জেলার কৃষকদের মধ্যে রসুন উৎপাদন করে প্রায় 500 কোটি টাকার মতো লোকসান করেছেন। এর প্রেক্ষিতে তারা কিন্তু যেটি বলছে যে এর কারণে তারা যেটি বলছেন যে এই 500 কোটি টাকা লোকসানের কারণে তারা রসুন চাষের আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিশেষ করে যেটি বলছেন কৃষকরা, যে প্রতি বিঘায় 15,000 টাকা কমপক্ষে যে লোকসান গোনার পর তারা কিন্তু করছে। আর যেটি আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সারা দেশে যে 8 লাখ মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছে, সেই রসুন দেশের চাহিদা মেটানো সম্ভব ছিল। বিদেশ থেকে আমদানি করার ফলে এই দেশি রসুনের চাহিদা কমে এসেছে। এর কারণে কিন্তু কৃষকরা বড় ধরনের লোকসান গুনেছেন। বিশেষ করে যেটি বলছেন ব্যবসায়ীরা, দেশি রসুন বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম যেটি দুটি বৃহত্তর বাজার, সে বাজারে চাহিদা একেবারে কমে এসেছে। কমে আসার কারণে দেশি রসুনের দাম পাচ্ছেন না। তবে কৃষকরা যেটি বলছেন যে এবছর যে ন্যায্য দাম না পাওয়ার কারণে যে বড় ধরনের আবাদের যারা যদি অনীহা প্রকাশ করে এবং সংশয় দেখা দিয়েছে, এর প্রেক্ষিতে রসুন কিন্তু আমদানি নির্ভর হয়ে উঠে পড়বে। এছাড়া যেটি বলা যেতে পারে যে 2001 সালের পর থেকে যে রসুন উৎপাদনের আগ্রহ সর্বোচ্চ সৃষ্টি হয়েছিল গত মৌসুমে, এই মৌসুমে কিন্তু সেই আগ্রহ একেবারে কমে এসেছে। এই ছিল আমার কাছে নাটোরের তেবাড়িয়া হাট থেকে রসুনের সর্বশেষ কাজল। নাটোর থেকে রসুন উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় সবশেষ অবস্থানে আছেন সহকর্মী আলমা। প্রতিদিন ভোরের আলো ফোটার পর থেকে রাজশাহী নওদাপাড়া আমচত্বর আড়তে পুকুর ও নদী খাল বিলের হরেক রকম মাছ উঠেছে। ক্রেতা বিক্রেতার সমাগমে জমজমাট বেচাকেনা চলছে। এই আড়তে সরবরাহ ভালো থাকায় মাছের পাইকারি দাম হাতের নাগালের মধ্যে রয়েছেন, এমনটাই বলছেন ব্যবসায়ী ও আড়তদাররা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। হাকডাকের মাধ্যমে চলছে মাছের বেচাকেনা। ছোট বড় হরেক রকম তাজা মাছের দেখা মিলবে রাজশাহীর নওদাপাড়া আমচত্বর আড়তে নেই মাছের কমতি। মাছ চাষি ও আড়তদাররা বলছেন, আকার ভেদে ভিন্নতা রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া, শৈল, বোয়াল মাছের দামে। বিলের পানি শুকায় কারণে বিলের মাছের আমদানি হয়ে পুকুরের মাছগুলোর দাম কমে গেছে। রুই মাছ কেজিগুলো 200 টাকা, কাতল গেল 250 টাকা, ছোট পুঁটি মাছ গেল 120 টাকা, 30 টাকা। এদিকে আড়তে পুকুরে চাষ করা মাছের পাশাপাশি খাল বিল নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে পিউলি, ফলি, ট্যাংরা, পুঁটি মাছ। মাছ কিনতে আসা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় দামও রয়েছে হাতের নাগালে। ট্যাংরা গেল 320, বিলের মাছের দাম একটু কম, সিলভার কিনলাম 150-60। অন্যদিকে পরিমাণে কম হলেও আড়তে দেখা মিলছে মাছের রাজা ইলিশের। মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 800 ও জাটকা 400 টাকা কেজি দরে। খুব ভালো চলছে, আমাদের
বেচাকেনা খুব সুন্দর। ইলিশ নিবে 400, সর্বোচ্চ 1000, 1050। প্রতিদিন এই আড়তে প্রায় 40 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। এখানকার তাজা মাছ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়া ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর বাজারগুলো। এই মুহূর্তে বগুড়া ফতে আলী পাইকারি মাছ বাজারে আছেন জুম্মান সাদিক জ্যাভলিন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার সঙ্গে। জ্যাভলিন, কাজল, আমরা আসলে যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়ায় আসলে এই মুহূর্তে যে শীতের প্রকোপটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং তার সাথে আপনি জানেন যে নদী খালবিল যে জলাশয়গুলো আছে সেখানকার পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে, যে কারণে আটকে থাকা পানিতে আসলে যে দেশি মাছগুলো বিশেষ করে আইড়, ট্যাংরা, পাবদা এই ধরনের যে মাছগুলো, এই মাছগুলোর চাহিদা কিন্তু বরাবরই বেশি থাকে এবং যেহেতু এখন আমদানিটা এই শীতের কারণে পানি কমে যাওয়াতে এই মাছগুলোর আমদানি বেড়েছে। এবং বগুড়ার এই মুহূর্তে আমরা আছি চাষি বাজারে, যেটি বগুড়ার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার। এই বাজারে কিন্তু আমরা দেখছি সকাল থেকে আমরা ভোরবেলা এখানে এসেছি এবং ধীরে ধীরে আমরা দেখেছি যে শুধুমাত্র বগুড়া নয়, বগুড়ার বাইরে যে জেলাগুলো রয়েছে, নাটোরের সিংড়া কিংবা চাঁপাইনবাবগঞ্জ থেকে, রাজশাহী থেকে, পাবনা থেকে কিন্তু যে বিলের মাছগুলো, নদীর মাছগুলো তারা কিন্তু এখানে নিয়ে এসছেন এবং আড়তে সেই মাছগুলো কিন্তু এখন নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে আপনি এখানে আমরা নিয়মিত বাজারগুলোতে যেটি দেখি যে মাছের একটা নির্দিষ্ট দাম থাকে, এখানে কিন্তু নির্দিষ্ট করে ওভাবে বলার উপায় নেই, কিন্তু আপনি খুচরা বাজারে যে মাছগুলো বিক্রি হয়ে থাকে তার চেয়ে কিন্তু এখানে বেশ খানিকটা কম দামে কিন্তু এখানে আপনারা মাছ পাবেন, কারণ এখানে মূলত মাছটা কিনতে হয় নিলামের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটি যে এই বড় গামলার ভেতরে কিন্তু মাছগুলো 4টা, 5টা, 6টা বিভিন্ন ইউনিটে ভাগ করে মাছগুলো দেওয়া হয় এবং সামনে একজন দাঁড়িয়ে যিনি নিলামটা করছেন তিনি কিন্তু ডাক দিচ্ছেন, একটা বেস পয়েন্ট থাকে, সেই দামটার উপরে বাকি যারা পাইকাররা এখানে এসেছেন, বগুড়া শহরের বিভিন্ন বাজারের পাইকাররা তারা এখানে এসে এই মাছগুলো নিলামের মাধ্যমে, তারা ডাকের মাধ্যমে, যেটি স্থানীয় ভাষায় বলে ডাকের মাধ্যমে মাছগুলো এখানে কিনছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র যে বিলের মাছ রয়েছে বা নদীর মাছ রয়েছে তাই নয়, চাষের মাছও কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এবং এই মুহূর্তে বিগত কয়েকদিন থেকে যেহেতু আপনার দেশি মাছের আমদানিটা বেড়েছে, সেই জায়গায় কিন্তু দামটা ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভেতরে রয়েছে। একই সঙ্গে এই মাছের ক্ষেত্রে যে চাষের মাছ রয়েছে সেটিতেও কিন্তু প্রভাব পড়েছে, যেহেতু দেশি মাছের বাজারটা কিছুটা ক্রয় ক্ষমতার ভেতরে, সে কারণে চাষের মাছগুলোও দাম আগের তুলনায়, গত সপ্তাহের তুলনায় কিছুটা কম, তবে একেবারে কম বলা ঠিক যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে গ্রাস কার্প এই মুহূর্তে এবং সিলভার কার্প মাছের কিন্তু এখানে ডাক চলছে, এক পাশে গ্রাস কার্প মাছের দাম চলছে এবং আমরা বাজারের ওই পাশটাতে এতটা ভিড়, আসলে সেখানে আপনি দেখবেন যে ওই পাশটাতে আপনার দেশি মাছের কিছু রয়েছে এবং একই সঙ্গে কাতল মাছ, রুই মাছ, আবার ছোট মাছের ভেতরে আপনার পাবদা, চিংড়ি, এই মাছগুলো কিন্তু পুরোপুরিভাবে বাজার জন্য উঠেছে এবং আমরা দেখতেই পাচ্ছি আসলে এই বাজারে যে পরিমাণ পাইকারের সমাগম হয়েছে সেটাই বলে দেয় আসলে এই বাজার যে একেবারে রমরমা এবং জমজমাটভাবে চলছে। এবং এই মাছের বাজারে কিন্তু আমরা দেখেছি দামটা কিন্তু পাইকাররা বেশ সন্তুষ্ট এবং একই সঙ্গে আড়তদাররাও তারা যেভাবে বিক্রিটা হচ্ছে এই মুহূর্তে, পাইকাররাও মোটামুটি একটা ভালো দামে এখানে বিক্রি করতে পারছেন, আড়তদাররাও খুশি রয়েছেন, কেননা মাছের তারা যা প্রত্যাশিত দাম সেটি কিন্তু তারা এখানে পাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে এই কারণে পাইকাররাও এখানে ছুটে আসছেন, আড়তদাররাও ছুটে আসছেন। তো মাছ বেচা কেনা কিন্তু খুব জমজমভাবে চলছে এই শীতের শুরুতে এবং এই ছিল আমার কাছে আসলে চাষি বাজার বগুড়া থেকে। সবশেষ ফিরছি স্টুডিওতে। কাজল। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণ কার্যক্রম শেষ হচ্ছে 31 ডিসেম্বর। দফায় দফায় বাড়ানো এই সাধারণ ক্ষমা কর্মসূচিতে বৈধতা নিতে শেষ সময়ে ঢল নেমেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসগুলোতে। ঢল সামলাতে দ্রুত গতিতে চলছে ইমিগ্রেশন বিভাগের কার্যক্রম। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দিতে গত বছরের 16 নভেম্বর রিক্যালিব্রেশন লেবার ও রিক্যালিব্রেশন রিটার্ন নামে দুটি প্রোগ্রামের ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এর মধ্যে একটি অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধভাবে কাজের নিয়োগ এবং অপরটি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়া।
2 দফায় বাড়ানো প্রকল্প দুটি শেষ হচ্ছে আগামী 31 ডিসেম্বর। এতে বৈধতা নিতে শেষ সময়ে ঢল নেমেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসগুলোতে। এই সহজ সুযোগ হাতছাড়া করতে চান না দেশটিতে থাকা অবৈধ প্রবাসী বাংলাদেশিরা। ফিঙ্গার যদি দিতে পারি ইনশাআল্লাহ সামনে দেশে যাওয়ারও ইচ্ছা আছে, যে বাপ মার মুখ দেখতে পাবো। এভাবে অব্যাহত থাকে তাহলে আশা করা যায় খুব দ্রুতই এখানে যারা অবৈধ আছে তারা এখানে লিগ্যাল হবে আর কি। এখন যারা অবৈধ আছে মালয়েশিয়ায় তারা অতি শীঘ্র ইমিগ্রেশনের আওতায় এসে ফিঙ্গারপ্রিন্ট করে বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করতে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মালয়েশিয়া ইমিগ্রেশনের কার্যক্রম কিছুটা ধীরগতি থাকলেও এখন দ্রুতগতিতেই চলছে কার্যক্রম। অবৈধ কর্মীদের নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষি এই 4টি খাত ছাড়াও হোলসেল ও রিটেল, রেস্তোরাঁ, কার্গো এবং পরিষেবার জন্য বৈধতার ঘোষণা দেয় সরকার। একই সাথে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা চাইলে শর্ত সাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবেন বলেও জানানো হয়। এদিকে অনুমতি না থাকার কারণে বর্তমানে যেসব অবৈধ প্রবাসী বিভিন্ন সময়ে চলা অভিবাসন বিভাগের ধরপাকড় অভিযানে আটক হয়ে কারাগারে রয়েছেন, তারা কর্তৃপক্ষের অনুমতিতে অভিবাসন আইনের নিয়ম মেনে বৈধতা গ্রহণ করতে পারবে। রিক্যালিব্রেশন প্রোগ্রামে এখনো পর্যন্ত 4 লাখেরও বেশি অনিবন্ধিত অভিবাসী অংশ নিয়েছেন। এর মধ্যে 1.5 লাখ তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং 2.5 লাখ বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, সেলাঙ্গোর ইমিগ্রেশন, মালয়েশিয়া। শীত বাড়ার সাথে সাথে ইউরোপের অনেক দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ইতিমধ্যে অস্ট্রিয়ায় আরোপ করা হয়েছে লকডাউন। ফ্রান্সে লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ আরোপের চিন্তা নেই বলে জানিয়েছে সরকার। এদিকে সংক্রমণ বাড়ায় শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। শীত বাড়ার সাথে সাথে ইউরোপে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। জার্মানে একদিনে আক্রান্ত হয়েছেন 60,000 মানুষ, আর ফ্রান্সে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 23,000 মানুষ। দেশটিতে এখন গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 16,000-এরও বেশি মানুষ। এদিকে করোনার প্রকোপ বাড়ায় ইউরোপের অনেক দেশেই লকডাউনের মতো কঠিন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই অস্ট্রিয়ায় লকডাউন আরোপ করা হয়েছে, আর ইউরোপের অন্যান্য দেশেও এ নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে ফ্রান্সে লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ আপাতত আরোপ করা হবে না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে অস্ট্রিয়ায় লকডাউনের বিরুদ্ধে সাধারণ মানুষজন আন্দোলন করছেন। ফ্রান্সে করোনার সংক্রমণ রুখতে সরকারের তরফ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। আর যারা এখন পর্যন্ত ফ্রান্সে করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন 76% মানুষ, আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 70% মানুষ। আর বয়স্কদের জন্য চালু করা হয়েছে বুস্টার ডোজও। শীত বাড়ার সাথে সাথে ফ্রান্সে করোনার প্রকোপ বাড়ায় ভয় আর শঙ্কা কাজ করছে সাধারণ ফরাসিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মনের মাঝেও। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। কানাডা এবার 5 থেকে 11 বছরের শিশুদের জন্য ফাইজারের কোভিড-19 ভ্যাকসিন অনুমোদন করেছে জাস্টিন ট্রুডো প্রশাসন। দেশটিতে ব্যাপক টিকা কার্যক্রম পরিচালিত হলেও এখনও দৈনিক শনাক্ত 3,000-এর কাছাকাছি। এদিকে 18 বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার ও মডার্নার কোভিড টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের যে কয়টি দেশ টিকা কার্যক্রমে এগিয়ে তার মধ্যে কানাডা অন্যতম। তবুও দেশটিতে কমেনি কোভিড সংক্রমণ। প্রতিদিন 2 থেকে 3,000 মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 20 থেকে 30 জনের মতো। এ অবস্থায় দেশটিতে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। এজন্য অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শিশুদের টিকা দিতে কোনো বাধা নেই। এই কাজে যেন টিকার সংকট না হয় সে বিষয়টি তারা নিশ্চিত করছেন। এমনকি সরবরাহ বাড়াতে নতুন করে প্রায় 29 লাখ ডোজ টিকা আনা হচ্ছে, যা আগামী সপ্তাহে কানাডায় পৌঁছাবে। কিছুদিনের মধ্যে কানাডার প্রতিটি শিশু অন্তত 1 ডোজ হলেও টিকা পাবে। দেশটিতে যারা এখনও কোনো ডোজই নেননি তাদের শিগগিরই সরকারের টিকা প্রকল্পের আওতায় আসার আহ্বান জানানো হয়েছে। করোনায় কানাডাতে মৃত্যু 30,000-এর কাছাকাছি। মোট সুস্থ হয়েছেন 17 লাখের বেশি মানুষ।
এদিকে শীতে করোনার নতুন ঢেউয়ের শঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রে 18 বছরের বেশি বয়সীদের দেয়া হবে ফাইজার ও মডার্নার কোভিড টিকার বুস্টার ডোজ। এর আগে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বয়স 65 বছরের বেশি তাদের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছিল মার্কিন প্রশাসন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। সুইজারল্যান্ডের জেমস বন্ড খ্যাত পাহাড়ি গ্রাম মুরেন সমুদ্র পৃষ্ঠের প্রায় 2.25 কিলোমিটার উপরে অবস্থিত। গ্রামটির যাতায়াতের মাধ্যম শুধুমাত্র কেবল ট্রেন। নয়ভিরান দৃশ্য ও পাহাড় বেষ্টিত গ্রামটির সঙ্গে মেঘ মিতালির খেলা চলে প্রতিদিনই। জেমস বন্ড সিরিজ সহ আরও অনেক সিনেমার দৃশ্যায়নও হয়েছে এখানে। মাকসুদ রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মধ্য সুইজারল্যান্ডের শিলনর্থ পাহাড়ি চূড়ার 1638 মিটার উঁচুতে অবস্থিত গ্রাম মুরেন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি গ্রামটিতে 500 মানুষের বসবাস হলেও সেখানকার হোটেলগুলোতে 2000-এরও বেশি পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সেখানে নেই পায়ে হাঁটা কিংবা গাড়ির রাস্তা। পাহাড়ের পাদদেশ থেকে শুধু কেবল ট্রেনেই প্রবেশ করা যায় মুরেন গ্রামে। সেখানে পৌঁছে চোখে পড়বে পাহাড়ের সঙ্গে মেঘের মিতালি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা দেখে মুগ্ধ পর্যটকরা। আপনাকে অবশ্যই স্ট্রং যে চেনের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে আপনাকে যেতে হবে, একমাত্র বাহন, এছাড়া কোনো বাহন নেই। সুইজারল্যান্ড যে এত সুন্দর আর যারা না আসছেন তারা বুঝতে পারবেন না। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও মুরেন গ্রামটি বিখ্যাত আরও একটি কারণে। এখানে বিশ্বকাপানো হলিউড সিনেমা 007 ও অন হার ম্যাজেস্টির গুরুত্বপূর্ণ অংশ দৃশ্যায়িত হয়েছে। তাই এলাকাটিকে জেমস বন্ড ওয়ার্ল্ড নামেও ডাকা হয়। পরবর্তীতে হলিউড, বলিউড ও টলিউডের আরও অনেক সিনেমার শুটিং হয়েছে গ্রামটিতে। আমরা এতদিন যা পড়ে আসছি যে ভূস্বর্গ, আসলে ভূস্বর্গ সত্যি অসাধারণ। আমরা অত্যন্ত খুশি যে জায়গায় এসে। এখানে সুইজারল্যান্ডের পরিবেশ এবং সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমরা আরো ভবিষ্যতে আসতে চাই এখানে। পাহাড়ের সৌন্দর্যকে আপন রঙে সাজিয়ে তুলেছে সুইজারল্যান্ড। প্রাকৃতিক পরিবেশকে অটুট রেখে অবকাঠামো ও উন্নত প্রযুক্তির মাধ্যমে আকর্ষণীয় পর্যটন খাত সৃষ্টির অন্যতম দৃষ্টান্ত এই মুরেন গ্রাম। সময় সংবাদ, সুইজারল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর শারজা সিটি। সেখানকার শারজা বিশ্ববিদ্যালয় এলাকার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম দৃষ্টিনন্দন শহর শারজাহ সিটি। সেখানকার নান্দনিক এলাকা শারজাহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাজানো গোছানো রাস্তাঘাট, দোকানপাটের নির্মাণ শৈলী ও মনোরম পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যায়। বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। উন্নত অবকাঠামোর এই শহরের সৌন্দর্যে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। দীর্ঘ 1 বছর যাবত আছি এখানে। আমরা মোবাইল সব কাজ করতেছি, তো এখানে আসে মোটামুটি পর্যটকরা আসে। শারজাহ ইউনিভার্সিটি এবং আমেরিকান ইউনিভার্সিটি কা সংরক্ষিত এরিয়াটাকে এত সুন্দর করে তৈরি করেছেন, যে কোনো পর্যটক আসলে তারা যথেষ্ট সুন্দর এবং দৃষ্টিনন্দন এরিয়া পর্যবেক্ষণ করতে পারেন। তো আমিও পর্যবেক্ষণের জন্য এখানে এসেছি, যদিও আমি দুবাই থাকি, কিন্তু আমি এখন শারজাহ এসেছি এই সকল এরিয়াগুলো পরিদর্শন করার জন্য। এখানে এখন অনেকগুলো দৃষ্টিনন্দন করেছে, সবগুলো বিল্ডিং নতুন হয়েছে। এখানে অনেক কিছু মানুষ ভিজিটে আসতেছে, সবগুলো দেখতেছে। দোকানদারগুলো অনেকগুলো, দোকানগুলো হাইফাই অনেক, রেস্টুরেন্ট অনেক, তারপরে যায় এখানে আরও অনেক কিছু দেখার মতো অনেক কিছু আছে এখানে। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাতের পর্যটক ভিসা সহজ হওয়ায় সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। সময় সংবাদ, কাতার। আবারও দেশের খবর। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার নৌপথে গত 2 সপ্তাহ ধরে সীমিত আকারে ফেরি চালু হলেও স্বাভাবিক হয়নি এখনো। তাই বিকল্প হিসেবে শিমুলিয়া থেকে মাঝিরকান্দি রুটে ফেরি চালুর আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে লোহজং টার্নিংয়ে আজ থেকে শুরু হচ্ছে ড্রেজিং। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, কাজল, আপনি যেমনটি বলছেন যে এই শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি পর্যন্ত যে দূরত্ব সেটি কিন্তু
3 কিলোমিটার কম 8 কিলোমিটার এই দূরত্বের ফেরিঘাটটি আবার চালু করবার কিন্তু চেষ্টা চলছে। আপনি জানেন যে গেল আগস্ট মাসের 18 তারিখ থেকে কিন্তু এখানে ফেরি চলাচল একটা বড় অচলতার সৃষ্টি হয়েছে। সে কারণে কিন্তু দক্ষিণাঞ্চলে 21 জেলার লাখ লাখ মানুষের দুর্ভোগ চলছে। এই গেল 8 যে নভেম্বর থেকে সীমিত আকারে ফেরি চালু করা হয়েছে, সেখানে কিন্তু মাত্র 4টি ফেরি দিয়ে এই গুরুত্বপূর্ণ যে ফেরি রুট সেটিকে দিনের বেলায় সচল রাখা হয়েছে, কিন্তু এতে মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না। সে কারণে এই পদ্মা সেতুকে এড়িয়ে চলে এই মাঝিরকান্দি ঘাটটিকে চালু করবার প্রয়াস নেওয়া হয়েছে এবং যেটি গেল 26শে আগস্ট কিন্তু সেখানে ঘাট তৈরি করা হয়েছিল, কিন্তু নানা কারণে সেই ঘাটটি চালু করা যায়নি। এখন কিন্তু নাব্যের অভাব সৃষ্টি হয়েছে, সে কারণে লৌহজং টার্নিংয়ে কিন্তু গতকাল এখানে ড্রেজার নিয়ে আসা হয়েছে এবং কিছু সময় পর থেকে কিন্তু সেখানে ড্রেজিং করা হবে এবং তারা বলছেন যে এখানে 50 লাখ ঘনমিটার বালু অপসারণের মধ্য দিয়ে কিন্তু এখানে এই যে চ্যানেলটি সেই লৌহজং টার্নিংয়ের চ্যানেলটি কিন্তু তারা সচল করতে পারবেন। এর বেশ কিছুদিন আগে থেকে কিন্তু মাঝিরকান্দির সামনের অংশে যে নাব্য তার সমস্যা ছিল, সেই নাব্যের সংকট কাটানোর জন্য ড্রেজিং চলছে এবং সেখানে কিন্তু প্রায় 2.5 লাখ ঘনমিটার যে বালু সেটি অপসারণ করা হয়েছে। সেখানেও কিন্তু আরও 50,000 মিটার অপসারণ করা প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন যে প্রায় এই দুইটি পয়েন্টে প্রায় 1 লাখ ঘনমিটার বালু অপসারণ করে হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই চ্যানেলটি চালু করা সম্ভব হবে এবং এই যদি মাঝিরকান্দির সঙ্গে এই শিমুলিয়া ফেরি রুটটি চালু করা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন রাতের বেলাও ফেরি চালানো সম্ভব হবে। এদিকে যে এই দিনের বেলায় শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে, সেটি কিন্তু ফেরির সংখ্যা না বাড়ানোর কারণে কিন্তু নানা রকম ক্ষোভ রয়েছে যে মাত্র 4টি ফেরি দিয়ে কীভাবে এই রুটটি সচল রাখা যায়, সেই ব্যাপারে কিন্তু দক্ষিণাঞ্চলে মানুষের যেই ঘাট ব্যবহারকারীরা তারা নানা রকম কথা বলছেন। আর পদ্মা সেতুর কাজ পুরোদমে এখন চলছে, সেটি কিন্তু আগামী জুনের আগেই চালু হওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, কিন্তু এর আগের সময়টায় মানুষের দুর্ভোগ লাঘব করবার জন্য কিন্তু দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই অঞ্চলের যে শুধু মানুষের দুর্ভোগ, যাত্রীদের দুর্ভোগ সেটি কিন্তু নয়, এখানকার ব্যবসা বাণিজ্যে কিন্তু নানা রকম নেতিবাচক প্রভাব পড়ছে এবং এখানকার যে উৎপাদিত কৃষি পণ্য সেটিকে বাজারজাত করার ক্ষেত্রেও কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং এইসব কারণে কিন্তু তারা বলছেন যে এই রুটের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ একটু খেয়াল রাখার বিষয়টি, কারণ বিআইডব্লিউটি চিফ বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্টরা বলছেন যে এখানকার যে পদ্মা সেতু চালু হওয়ার পরেও কিন্তু এই ফেরি রুটটি সচল রাখতে হবে এবং সেই সচল রাখবার জন্যেই কিন্তু মাঝিরকান্দি ঘাটটি স্থায়ীভাবে তারা চালু করতে চাচ্ছেন এবং এখানকার ফেরি রুটের গুরুত্বের কথা উল্লেখ করে কিন্তু সেখানে মাঝিরকান্দি থেকে যে সড়ক পথে কিন্তু চ্যালেঞ্জ আছে সেগুলো স্থায়ীভাবে সমাধানের চেষ্টা তারা করছেন এবং এই যে ফেরি কেন্দ্রিক যে এখানকার কর্মযোগ্য, সেই কর্মযোগ্য নিয়ে কিন্তু তাদের তৎপরতার কথা বলা হলেও বাস্তবে কিন্তু সেটি লক্ষ্য করা যাচ্ছে না এবং অনতি বিলম্বে এটি চালু করবার বিষয়ে কিন্তু এখানকার ঘাট ব্যবহারকারীদের তাগিদ রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই শিমুলিয়া ঘাট থেকে সবশেষ। কাজল। মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শকুর নাসিরউদ্দিন উজ্জ্বল। পেশাদার আর্চার হিসেবে যাত্রা শুরু মাত্র 2 বছর, এরই মাঝে অলিম্পিক্স, ওয়ার্ল্ড কাপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলে অভূতপূর্ব সাফল্য নিয়ে এসেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী। সদ্য সমাপ্ত এশিয়ান আর্চারিতেও রৌপ্য জিতে ইতিহাস গড়েছেন তিনি, কিন্তু কেরিয়ারের শুরুতে আর্চারি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন এই তারকা। রৌপ্য জয়ের পর বাবা দিয়ার কপালে চুমু খেলেন। স্বর্ণ জিতলে হয়তো মাথায় তুলে নিয়ে নাচতেন। আনন্দে আত্মহারা হবেনই বা না কেন, ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান আর্চারিতে দিয়ার হাত ধরেই যে এসেছে রৌপ্য পদক। কিন্তু বছর 3 আগেও যে মেয়েটা আর্চারির ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন, তিনিই আজ দেশের অন্যতম সেরা আর্চার। বাবার হাত ধরে দিয়া থেকে আর্চার দিয়া সিদ্দিকী হয়ে ওঠা। নিশানাবাজির শুরুটা মোটেও ভালো ছিল না। মফস্বলের দিয়ার আজ এই পর্যায়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বাবা বেসরকারি একটি টেলিভিশনে চাকরি করেন। মেয়ের এই সাফল্যে সবচেয়ে খুশি তিনিই। আমার ক্ষমতা ছিল না,
বাট আমার মেয়ে ভাগ্যগুণে এখানে আসছে, আজকে একটা বড় জায়গায় গেছে। এটা আমার প্রাপ্তির জায়গা থেকে আমি বলে বোঝাইতে পারবো না। ভাগ্যের হাত ধরে টোকিও অলিম্পিকের মাসখানেক আগে অলিম্পিকে খেলার সুযোগ পান দিয়া। তবে 2024 অলিম্পিকে নিজের ভাগ্য নিজ হাতেই গড়ে সরাসরি কোয়ালিফাই করতে চান। 5-4টা গেম খেলে এক্সপিরিয়েন্সড হওয়া যায় না। আজ দেখবেন রোমান ভাইয়া প্রায় তার 8 বছর 10 বছর মেবি খেলার ক্যারিয়ারে 8 বছর পরে একটা সফলতা পাইছে, সেটা অনেক বড়। ডিরেক্ট কোয়ালিফাই করে অলিম্পিক এসে গেছে। তো আমি কিন্তু গেছি ইনভিটেশন প্লেসের মাধ্যমে। তো আমি মাত্র 4 বছর খেলা শুরু করছি। অ্যাটলিস্ট আমারও সেরকম একটা লেভেল লাগবে, রিদম লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে। অলিম্পিকে খেলার স্বপ্ন আছে, ওখানে যে ডিরেক্ট কোয়ালিফাই করব তারপরে। দক্ষিণ কোরিয়া আর্চারিতে বিশ্বসেরা। তাদের দেশে কোনো আর্চার বছরে ন্যূনতম কামান $8,000, কিন্তু বাংলাদেশের আর্চারদের ফেডারেশন থেকে মাসিক কোনো বেতন ভাতাই দেওয়া হয় না। আমরা চাই আমাদের স্পন্সরগুলো আরও আসুক। তীর স্পন্সর আছে আলহামদুলিল্লাহ ভালো, তবে তীরের মতো যদি আরও কোনো স্পন্সর আমাদের পাশে আসে, শুধু আমাদের ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, এগুলো খুব কাজে লাগবে এবং আমাদের যত একটু কিছু ঘাটতি আছে সেটা হয়তো বা পূরণ হবে। তাছাড়া সরকার থেকে বারবারই একটা কথা বলি, সরকার থেকে যদি আমাদের কোনো একটা যেটা বলবো আর্থিক কোনোভাবে সহায়তা করা যায়, সেটা আমাদের জন্য খুবই ভালো হয়। সীমাবদ্ধতার মাঝেও আরেকটু সুযোগ চান দিয়া। বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের দাবি তার। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। হেমন্তের বিকেলে নওগাঁয় অনুষ্ঠিত হলো ফুটবল খেলা। টানটান উত্তেজনার এই ম্যাচ দেখতে ঢল নামে হাজারো মানুষের। সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে তৃণমূলের তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই টুর্নামেন্ট বলে জানান আয়োজকরা। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল হাসান। দুপুরের পর থেকে মাঠের চারপাশ ভরে যায় ফুটবল প্রেমী মানুষের পদচারণায়। উৎসব আনন্দের এই ফুটবল খেলায় ছিল বাড়তি আয়োজন বাদ্যবাজনার। লাল নীল জার্সিতে খেলোয়াড়দের পায়ে বল গড়ানোর সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছ্বাসও। নওগাঁর পোরশা উপজেলার পাঁচরাই মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় মাসব্যাপী বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। অগ্রহায়ণের পরন্ত বিকেলে গ্রামীণ জনপদের মানুষকে আনন্দ দিতে আয়োজন করা এই ফুটবল খেলা দেখতে আশপাশের অগণিত মানুষের ঢল নামে। খেলোয়াড়দের পায়ের নান্দনিক কসরত দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। এই খেলার মধ্য দিয়ে আমরা জয়গান করতে চাই। আমাদের যুব সমাজ খেলাধুলায় ফিরে আসবে, মাদক থেকে দূরে থাকবে। তরুণ খেলোয়াড়দেরকে মাঠমুখী করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, এটাকেও আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। অনেক দূর দূরান্ত থেকে দর্শক হাজার হাজার প্রতি সপ্তাহে খেলা দেখতে আসে। দীর্ঘদিন বাড়িতে বসে থাকার কারণে তারপরে যখন সুযোগ পেয়েছি আমরা যে একটু মানুষকে আনন্দিত দেব। এই খেলার ব্যাপারে শুধু আমাদের পাঁচরাই গ্রাম গর্বিত না, পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তারাও কিন্তু আমাদের উৎসাহ করছে। গোলপোস্টে বল ঠেলে দিতে দুপক্ষের ছিল সমান চেষ্টা। আর অনেক দিন পর টুর্নামেন্টের এমন আয়োজনে মাঠে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পেরে খুশি খেলোয়াড়রা। এত দর্শক, এত মানুষ আমার জীবনে আমি কোথাও দেখিনি। খেলাকে কেন্দ্র করে মনে হচ্ছে একটা মানে ঈদের একটা আমেজ যেরকম, ঠিক এরকম। আর এই যুব সমাজ ভালো রাখতে এরকম খেলাধুলা বারবার এই মাঠে হোক। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। 6 মাস 8 মাস ছেলেরা এদিকে ব্যস্ত থাকবে, সব একত্রিত হয়ে মনে হয় যে একটা আনন্দ মুহূর্ত বলা যায় না, আনন্দ উৎসব, একটা আনন্দ উৎসবে পরিণত হয়ে গেছে। যত শ্রোতা, যত দর্শক আমাদের রয়েছে, তাদের সহযোগিতার ফলশ্রুতিতে আমরা এই খেলাটাকে এতদূর আনতে পেরেছি বলে আমি মনে করি। অগ্রদূত যুব সংঘের উদ্যোগে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় 3-0 গোলে জয়পুরহাট জেলা দলকে পরাজিত করে মান্দা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।